নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, একটি দেশ ক্লুলেস বাচালদের খপ্পরে পড়লে কি পরিস্থিতি হতে পারে সেটা বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। এই ক্লুলেস বাচালরা না মেধাবী, না আছে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের কোনো ধরনের অভিজ্ঞতা, না আছে তাদের কোনো লিভিং এক্সপেরিয়েন্স, ইনক্লুডিং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের কোনো ধরনের লিভিং এক্সপেরিয়েন্স, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স বা সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। কিছু অর্বাচীন ছাত্রের হাত ধরে সুযোগ বুঝে, জব বুঝে, কোপ মেরে তারা সরকারে এসেছে এবং তাদের কথাবার্তায়, তাদের কার্যক্রমে প্রতিদিনই আমরা সেটা টের পাচ্ছি এবং টের পাচ্ছি খুব কঠিনভাবে। দেশটা এখন অরাজকতায় ভরপুর, নৈরাজ্য চলছে সারা দেশে, ধরপাকড়, খুন খারাপি। তারা এসেছিল একটা সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য, বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে বলেছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা পুরা উল্টা পাল্টা দেখতেছি। এমনকি এখন তারা এমন সব উদ্ভট রাজনৈতিক বক্তব্য দিচ্ছে যা নাকি রীতিমতো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য ইনসাল্টিং। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন ঠাকুরগাঁওয়ে একটি বক্তৃতা দিয়েছিল এই একজন বাচাল সার্জিস আলম, তথাকথিত মেধাবী সমন্বয়ক সার্জিস আলম। তারা, আপনারা জানেন যে তারা সারা দেশে চষে বেড়াচ্ছে, মানে মুই কি হনুরে, তাই না? না বেটা কোনো দলের নেতা, না কোনো কিছু, এবং তাদেরকে কেউ কোনো কিছু নিয়েও গোদায় নাই, কিন্তু তারা চষে বেড়াচ্ছে সারা দেশ আর রাজনৈতিক বক্তৃতা, বিবৃতি, মানুষকে জ্ঞান দেওয়া, এগুলি করে বেড়াচ্ছে। তো সেই ঠাকুরগাঁওয়ের এক বক্তৃতায় তিনি কি বলেছে শুনুন। এই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে, আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। দর্শক, তিনি বলেছে যে হিন্দুরা নাকি কোনো কিছু না বুঝেই, কোনো কিছু চিন্তা না করে, কোনো কিছু না শুনে তারা তাদের মার্কা, তাদের ভোট একটি দলের জন্য ফিক্সড রেখে দিয়েছে। কি ঔদ্ধত্যপূর্ণ এবং কি অপমানজনক কথা বাংলাদেশের হিন্দুদের জন্য, যে তিনি প্রকারান্তরে হিন্দুদের বোধ শক্তি, হিন্দুদের ইন্টেলিজেন্সকে প্রশ্নবিদ্ধ করেছেন। কিন্তু এই বাচালরাই কিন্তু এতদিন গাল ভরা বুলি আউড়িয়েছে যে আমরা একটা বৈষম্য বিরোধী স্বাধীন দেশ তৈরি করব। এখন ভোট একটি দলকে দেওয়া না দেওয়া সেটা যার যার ব্যক্তিগত বিষয়, এবং সেই ভোট দেওয়াটাতে আপনি ভোট দিয়ে ভুলও করতে পারেন, আপনি ভোট দিয়ে সঠিক কাজটিও করতে পারেন, কিন্তু সেই কারণে আপনার ভোট দেওয়ার কারণে কিন্তু আপনার গালমন্দের শিকার হওয়া বা আক্রমণের শিকার হওয়া বা নির্যাতনের শিকার হওয়া, কটাক্ষের শিকার হওয়ার কথা নয়। ভোট আপনার মৌলিক অধিকার, আপনার ভোট আপনি দেবেন, কার কি বলার আছে, তাই না? কিন্তু সেই ভোট দেওয়ার কারণে আজকে এই সার্জিস আলম হিন্দুদের উপর এইভাবে, মানে অত্যন্ত তীব্র, আপত্তিকর এবং আক্রমণাত্মক ভাষায় এই বক্তব্যগুলো দিয়েছে।
যেটার নিন্দা জানানোর ভাষা আমার নেই, যে একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না। কারণ ভোটের অধিকার একটা ইউনিভার্সাল একটা রাইট, ইনএলিয়েনেবল একটা রাইটস। সুতরাং এই রাইটসকে যখন কটাক্ষ করা হয় তখন আর কি বলবো। তো এই বাচালরাই কিন্তু দেশটা ধ্বংস করে ফেলতেছে। এই বাচালদের মোরাল কম্পাস কোন জায়গায়, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে বন্যা হয়েছে গত কিছুদিন আগে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলার বেশ অনেকটা এলাকা জুড়ে যেই বন্যা হয়েছে, সেই বন্যার সময় কিন্তু মানুষ অকাতরে মুক্ত হস্তে এই টিএসসিতে গিয়ে তারা টাকা, অন্য বস্ত্র, জিনিসপত্র সেখানে দান করেছে। এবং আমরা এখন শুনতে পাচ্ছি যে সেই কাপড় চোপড় যেগুলি দান করেছে সেগুলি নাকি এখন ফ্লি মার্কেটে বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, দোকানে দোকানে সেই জিনিসপত্র, এই কাপড় চোপড়গুলি। আর টাকা যা দেওয়া হয়েছে, ত্রাণের টাকা, তারা তাদের ব্যাংকে রেখেছে। তো তারা কি বলতে পারবে যে এই ত্রাণের টাকাগুলি মানুষের প্রয়োজন নাই? তারা কি বলতে পারবে যে যেই সমস্ত মানুষের, কতজন মানুষকে তারা ত্রাণ দিয়েছে, কত টাকা দিয়েছে, এখনই কি মানুষরা সেই ভোগান্তির শিকার না, যারা নাকি গৃহহীন হয়ে পড়ছে, যারা নাকি বলা চলে যে যাদের ধান ক্ষেত বা ফসলের ক্ষেত এগুলি নষ্ট হয়ে গেছে, তারা তো সারা সিজনটাই কষ্ট করবে। সুতরাং এদের কি টাকার দরকার নাই? তারা এরকম একটা বক্তব্য দিয়েছে যে আমরা জানি যে বন্যার সময় কি লাগবে এবং বন্যা পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ, এই কারণে আমরা কিছু টাকা রেখে দিয়েছি ব্যাংকে। তো তার মানে এখন সেই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের আর টাকার দরকার নাই, আপনার ব্যাংকে রাখলেই চলবে। পরবর্তী পরিস্থিতিতে, বন্যা পরবর্তী পরিস্থিতিতে সরকার সাহায্য করার কথা, তাহলে সেই সরকারটা কোথায়? আমরা সরকারের তরফে সেই সাহায্যের জিনিসগুলি দেখছি না কেন? কিন্তু সেটা, এই টাকাগুলি তাদের ব্যাংকে কেন? যাই হোক, তো এইটা নিয়ে যখন কথা উঠেছে, তারা একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে 9-6 বুঝিয়ে। তারপরে তারা নিজেদেরকে কি হরিদাস পাল মনে করা শুরু করেছে, মুই কি হনুরে। যে এই সম্প্রতি আমরা দেখেছি যে একটা ব্যবসায়ী এই এক সমন্বয়কের কাছে গেছেন এবং সেই সমন্বয়ককে বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে তার একটা কাজ বাকি আছে, সেই কাজটা করে দিতে হবে। তখন সমন্বয়ক বলল যে আমি ডিজিকে কেন ফোন দেব, সরাসরি সচিবকে ফোন দেব। এবং তিনি সরাসরি সচিবকে ফোন দিয়ে এই কাজটা আদায় করে দিলেন। এবং সচিব জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন এই চ্যাংরা পোলাপান, যাদের না আছে প্রশাসনিক অভিজ্ঞতা, যাদের না আছে কোনো লিভিং এক্সপেরিয়েন্স, সরকারি অভিজ্ঞতা, ইভেন পরিবার চালানোরও যাদের অভিজ্ঞতা নাই, তারা এই সচিবকে ফোন দিয়ে এই ব্যবসার যেই খুঁটিনাটিটা সেটা জানুক আর না জানুক, যেহেতু সমন্বয়কের ফোন এসেছে, কাজ হয়ে গেছে। তো এই কাজগুলি তারা করছে। আজকে বিভিন্ন জায়গায় তাদেরকে প্রটোকল দেওয়া হচ্ছে, পুলিশের বহর নিয়ে যাচ্ছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায়। কে টাকা দেয় উই ডোন্ট নো। তারা তো ছাত্র ছিল, অনেকে নাকি টিউশনি করে চলতো। তাহলে এই যে এত গাড়ির বহর নিয়ে এইখানে সেইখানে যায়, আর তাদেরকে কেন প্রোটোকল দেওয়া হচ্ছে? তাদেরকে স্যার বলে ডাকে, পুলিশ থেকে শুরু করে সাধারণ জনগণ স্যার স্যার করে পাগল। তো এখন তারা বলতেছে আমরা তো প্রোটোকল চাই নাই, আমাদেরকে দেয় কেন? তো দেয় কেন সেইটাই তো কথা। কারণ এই যে আরেক অথর্ব বসে আছে, আই শুড নট সে দ্যাট অথর্ব, কিন্তু হি ইজ অ্যাক্টিং লাইক অ্যান অথর্ব, ডক্টর মোহাম্মদ ইউনুস। সে তো ছাত্রদের অনুকম্পা নিয়ে সেইখানে বসে আছে এবং সে এই পথটাকে জায়েজ করার জন্য যারা তাকে রাখছে, তাদের যা কিছু দরকার তারা তাদেরকে সেটা দিচ্ছে। এবং এই কারণেই, এইভাবেই তাদের অবস্থাটা অনেকটাই বেপরোয়া হয়ে গেছে। তো এবং এই দেখছেন আপনার ঠাকুরগাঁওয়ে গিয়ে সেই বেপরোয়া কথাবার্তা কিভাবে বলে এসছে। তো এই পরিপ্রেক্ষিতে যথেষ্ট ব্যাকলাশের শিকার হয়েছে এবং মানুষ কথা বলছে যে হাউ ডেয়ার হি স্পিক লাইক দ্যাট। তো সম্প্রতি এই জন্য সে
আবার সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছে এবং সেইখানে তার এই বক্তব্যের জন্য সে ক্ষমা প্রার্থনা করেছে। সে বলেছে যে সে যেটা বোঝাতে চেয়েছে, বলতে চেয়েছে, সেই জিনিসটা সঠিকভাবে আসেনি বা সঠিকভাবে মানুষ বোঝেনি, তাই তিনি ক্ষমা চাচ্ছেন। শুনুন তার বিবৃতিটা। একটা বিষয় নিয়ে মনে হচ্ছে যে কথা বলাটা প্রয়োজন আসলে, কারণ আমার মনে হয়েছে যে হয়তো আমি যে মেসেজটা দিতে চেয়েছি ওই আমার স্পিচটুকুতে, কিংবা আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি, কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে হয়তো কেউ দু একজন এটিকে অন্যদিকে মিসলিড করতে পারে, কিংবা আমার পুরো ভিডিওটি না দেখে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেই প্রপার মেসেজটি আসলে সবার কাছে না যেতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন। সেটি হচ্ছে, আমি আমার ঠাকুরগাঁ জেলার একটি মত বিনিময় সভায় আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম, যেই বক্তব্যটিকে অনেকে অনেকভাবে আসলে প্রচার করার চেষ্টা করছেন। প্রথমে আমি একটি জিনিস স্পষ্ট করি, সেটি হচ্ছে এই বক্তব্যটি শুধুমাত্র ঠাকুরগাঁ জেলার জন্য প্রযোজ্য ছিল, কারণ আমরা তো অনেক জেলায় গিয়েছি, বাকি জেলায় তো এই কথাগুলো বলিনি। তার মানে ঠাকুরগাঁ জেলায় এই বক্তব্যটির একটি বিশেষত্ব রয়েছে। এবং এটি সত্য, আপনি যখন ঠাকুরগাঁ জেলার ওই আমাদের আসনগুলোর দিকে দেখবেন সেখানে যে ভোটের সংখ্যা, সেখানে আমাদের হিন্দু এবং মুসলিম যে ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের মধ্যে ভোটের রেশিওটা হচ্ছে অনেকটা 45-55 বা কিছু কিছু জায়গায় 50। ইভেন আমার যে ইউনিয়ন সেখানেও এটি প্রায় 45-55 এই ভোটের সংখ্যাটি হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইদের মধ্যে। এখন আমি যে কথাটি সেখানে বলেছিলাম সেটি হচ্ছে, আমার সবচেয়ে খারাপ লেগেছে আমি যখন দেখেছি আমি আমার এলাকার যে ভাই বোনদের সাথে, যে বন্ধুদের সাথে, যে ছোট ভাইদের সাথে, হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছি, একই জায়গায় পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে, তারা যখন আওয়ামী লীগ সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে একটি ভয় নিয়ে, একটি আশঙ্কা নিয়ে তারা যখন ঘর বাড়ি ছেড়ে ওই ভারতের সীমান্তের দিকে রওনা হয়, যখন তাদের ঘর বাড়িতে হামলা করে, এটাও সত্য, ওই হামলা কিন্তু ধর্ম দেখে হয়নি, ওই হামলা হয়েছিল পলিটিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে। কিন্তু আমার সবচেয়ে কষ্টের জায়গা, তারা যখন আসলে সীমান্তর দিকে রওনা দেয় নিজের সেফটির কথা চিন্তা করে, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? কেন তাদেরকে ধর্ম দিয়ে জাজ করা হবে? এই আন্দোলন তো নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের আন্দোলন ছিল না। এই আন্দোলন বাংলাদেশের সকল ধর্মের, মতের, বর্ণের, সকল বয়সের, ইভেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি আন্দোলন ছিল। সেখানে তারা তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে কেন তাদের মধ্যে এই ভয়টি থাকবে? কেন তারা এই বর্ডারের দিকে যাবে? সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে এই দায়টি আসলে একদিক দিয়ে আপনাদের উপরে যায়। আমার যুক্তিটি বুঝতে হবে কেন আমি বলেছিলাম যে এটি আপনাদের দিকে যায়। কারণটি হচ্ছে, আমাদের ওই নির্দিষ্ট এরিয়ার জন্য, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, আমার ওই নির্দিষ্ট এরিয়া ঠাকুরগাঁ কিংবা আমার যে ইউনিয়ন বা উপজেলা, ওই নির্দিষ্ট এরিয়ার একটি মেসেজ, এটি সবাই স্বীকার করবে, এটি মনে করা হয় অলমোস্ট 80-90% কেসে এটি এমন, এটা সবার মধ্যে একটা চিন্তা সেট হয়ে গিয়েছে যে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হয় তার ভোটটা নৌকাতে যাবে। আমি আমার জায়গা থেকে যেটি বোঝাতে চেয়েছিলাম আমার ওই কথার মাধ্যমে, সেটি হচ্ছে এই যে একটি চিন্তা সেট হয়ে গিয়েছে কিংবা এটি যে একটি বহিঃপ্রকাশ ঘটে, এটা আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে বরং তার যতটুকু অধিকার, যতটুকু তার বুঝে পাওয়া উচিত ছিল ততটুকু পাওয়া থেকে বঞ্চিত করে। কারণ আওয়ামী লীগ অন্তত ওই অঞ্চলটুকুর জন্য মনে করে এই ভোট ব্যাংকটি আমার ফিক্সড। এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়, তখন কেউ একজন যখন সহজে কাউকে পেয়ে যায় তার মূল্যটি আর দিতে পারে না। সেম জায়গায় আপনারাই, আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা রয়েছে, আপনারা চিন্তা করুন তো, এই বাংলাদেশে বিগত 16 বছরে কত বড় বড় ঘটনা হয়েছে বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে। কোনটির বিচারের সর্বশেষ এবং যৌক্তিক একটি বিচার এই বাংলাদেশে আওয়ামী লীগের আপনারা দেখতে পেয়েছেন? আওয়ামী লীগের আমলে আপনারা দেখতে পান নাই। বড় বড় যদি হাতে গোনা 5টা ঘটনা আপনি একত্রিত করেন, কোনটা আপনারা এই পর্যন্ত যৌক্তিক বিচারটি পান নাই। তো আমার জায়গা থেকে আমি যেটি বোঝাতে চেয়েছিলাম, এই যে আমার ওই ঠাকুরগাঁর জন্য এই যে ফিক্সড একটি ভোট ব্যাংকের যে একটি মেন্টাল সেট আপ তৈরি হয়ে গিয়েছে, এটা বরং যতটুকু অধিকার আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কিংবা যতটুকু পাওয়া উচিত ছিল ওই সরকারের কাছে থেকে, ওই এমপিদের কাছ থেকে, ক্ষমতাসীনদের কাছ থেকে, ততটুকু তারা পায়নি। আবার বিপরীত দিকে আরেকটি ঘটনা হয়েছে সেখানে, সেটি হচ্ছে বিএনপিরা মনেই করে যে আমার যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে সেখানে তারা সম্ভবত অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভোটগুলোতে নৌকাতে যায়। সেই ক্ষেত্রে তারা যদি কখনো ক্ষমতায় আসে বা থেকে থাকে, তাদের কাছেও যতটুকু গুরুত্ব পাওয়ার কথা বা যতটুকু প্রায়োরিটি পাওয়ার কথা ততটুকু পায় না। তো দিন শেষে কি দাঁড়ায়? দিন শেষে তারা আসলে বোথ সাইড থেকে, আমার জায়গা থেকে মনে হচ্ছে ওই নির্দিষ্ট এরিয়াটি
মুক্তিতে বঞ্চিত হয়েছে। এই জায়গায় আমি বলতে চেয়েছিলাম আপনার কোথাও ফিক্সড হওয়ার প্রয়োজন নেই, যে আপনার কথা বলবে, আপনার কথা শুনবে, আপনার যেটুকু অধিকার সেটুকু বুঝে দিবে এবং আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়াবে, আপনি তাকে ভোট দিবেন। কোনো দল দেখার প্রয়োজন নাই, মার্কা দেখার প্রয়োজন নাই, ভোট দিবেন যে আপনার জন্য কাজ করবে তাকে। এবং আরেকটি জিনিস স্পষ্ট করি, একদম 5ই অগস্টের সেই ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সন্ধ্যায় যখন আমার ইউনিয়ন থেকে আমার একজন বন্ধু ফোন দিয়ে বলে হিন্দু ধর্মাবলম্বী একজন বন্ধু, কারণ আমার ইউনিয়নে 45-55 হচ্ছে এই রেশিওটা হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে। তো আমার বন্ধু যখন একজন ফোন দিয়ে বলে যে তারা আশঙ্কা করছে যে তাদের পুরো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা বাসায় আটক হতে পারে, অ্যাটাক হতে পারে, সেই জায়গা থেকে সাথে সাথে 5ই অগস্টের প্রথম আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যেন প্রোটেক্ট করা হয় সেই বিষয়ের ভিডিও যার থেকে গিয়েছিল তার নাম সার্জিস। এবং এরপরও আমার বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের বন্ধুদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম কিংবা বিভিন্ন আমরা ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি দল গিয়েছিলাম, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে তাদের যতটুকু অধিকার পাওয়ার কথা এবং তাদের সাথে যেন কোনো অন্যায় না হয়, যতটুকু অধিকার পাওয়ার কথা ততটুকু যেন তারা পায়। হয়তো আমি আমার জায়গা থেকে সেদিন আমার মেসেজটি ঠিক মতো বুঝাতে পারিনি, যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বুঝাতে না পারি সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি, এটি করতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। কিন্তু আমার যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল অবশ্যই আপনাদের যে অধিকার সেই অধিকারের পক্ষে। এবং আরেকটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের নাগরিক হিসেবে যতদিন আপনি আপনার এই অধিকারটুকু বুঝে না পাবেন ততদিন আপনাদের পক্ষে আমাদের সবার যে লড়াই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লড়াই, সেটি চলবে। ধন্যবাদ। তো দর্শক, যদি সার্জিস আলম বুঝে থাকে, এটা যদি তার মন থেকে উপলব্ধি হয়ে থাকে যে সে যে একটা ভুল করেছে এবং সেই এই আতেলগিরি যাতে দেখানো উচিত না, যে এটা যদি সে বুঝে থাকে, তাহলে আমি সেই বক্তব্য অ্যাকসেপ্ট করলাম। তো কিন্তু আমরা দেখব যে তারা কিভাবে কি করতেছে, দেশটাকে তারা মানে একটা সুন্দর দেশকে তারা নষ্ট করে ফেলছে এবং এখনও সময় আছে। দে শুড রিয়েলাইজ দ্যাট এবং কারেক্ট কোর্স। এই ইউনুসকে দিয়ে হবে না, এটা তাদের বোঝা উচিত এবং যাকে দিয়ে হবে তাকে নিয়ে ব্যবস্থা করা উচিত, তাকে নিয়ে এগোনো উচিত। ইউনুস বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে এবং এই শেখ হাসিনা তো যাই হোক, তাকে কেউ বলছে পালিয়ে গেছে বা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে, তিনি থাকতে চেয়েছিলেন। কিন্তু এই ইউনুসের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। মানে মানুষ তো এইখানে সারা দেশে যেইভাবে মারধর করতেছে, যত্রতত্র মব জাস্টিস চলতেছে, মেরে ফেলা হচ্ছে। তো আমার ভয় হয় যে শেষ পর্যন্ত ইউনুস তো এত 86 বছরের বুড়া, তো তিনি তো শেষ পর্যন্ত ওই শেখ হাসিনার মতো দৌড়াতে পারবেন না, ধরা খেয়ে যাবে। তো দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।